শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমার পরিচিতি সুমন শীল, সহকারী শিক্ষক, শহীদ লেফটেন্যান্ট মুশফিক বীর উচ্চ উচ্চ বিদ্যালয়, হালিশহর, চট্টগ্রাম, সেনানিবাস, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আমরা এই যে আলোচনাগুলো করেছিলাম তার পরবর্তী স্টেপে আমি চলে আসছি। তোমাদের পূর্ব পাঠের কিছু অভিজ্ঞতা আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আমি পাঠে ঢুকবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো স্বচ্ছ মাধ্যম, এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে আলো প্রবেশ করছে। এটা গতদিন আমি বুঝেছিলাম আলোর প্রতিসরণের নিয়ম। এখানে দেখা যাচ্ছে তোমাদের ক্যামেরা, পেরিস্কোপ। এই ঘটনাটা আমি পরবর্তী পাঠে আলোচনা করব। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে মাছ পানির মধ্যে মাছ আছে, মাছ শিকার হয়। তো এই মাছ শিকারটা আমরা কিভাবে করব আজকে পাঠে আমি নিয়ে আসব। ছবিগুলোতে আমরা আলোর কোন নীতি কাজ করছে বলতো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আলোর প্রতিসরণ, যেটা গত ক্লাসে বুঝেছিলাম। এই আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগ এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে আমাদের বিষয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান একাদশ অধ্যায় আলো পাঠ 6 এবং 7। ছাত্রছাত্রীরা তোমরা এই খাতা এবং কাগজ কলম নিয়ে সবাই বসে যাও এবং খুব গভীরভাবে তোমরা এই ক্লাসটা দেখবে, কারণ একটা স্টেপ আমি বোঝানোর পরে পরবর্তী স্টেপে কি হবে এবং তার ব্যাখ্যাগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই জন্য খুব গভীরভাবে তোমরা যদি মনোযোগ দাও তাহলে তোমরা পরবর্তী লেসনগুলো এবং ভালো করে তোমরা এটা বুঝতে পারবে। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাখ্যা করতে পারবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এই মরীচিকা ঘটনা ব্যাখ্যা করতে পারবে। প্রতিসরণের ফলে মাছের যে অবস্থান পরিবর্তন হয় সেটা আমরা চিত্রের সাহায্যে দেখাবো। এবার তোমরা দেখো মাছের অবস্থান পরিবর্তনের কিছু রশ্মি চিত্র দেখাচ্ছি। এটা প্রতিসরণের বাস্তব প্রয়োগ। এটা হচ্ছে প্রতিসরণের বাস্তব প্রয়োগ। মাছের অবস্থানটা কোথায়, কিভাবে, এই প্রশ্নটা প্রায় সময় আমাদের পরীক্ষায় আসে। উচ্চতর দক্ষতার প্রশ্নে 4 নম্বর প্রশ্ন এটা দেয়, এই যে মাছের এই অবস্থানের পরিবর্তন বা কোনো মাছ শিকারী যখন ক্যাটা দিয়ে মাছ শিকার করবে তখন সে কীভাবে শিকার করবে এইগুলো ব্যাখ্যা করতে বলে জ্যামিতিকভাবে। তোমরা একটু খেয়াল করো, বিষয়টা বুঝতে পারলে জ্যামিতিকভাবে ব্যাখ্যা করা আমাদের কোনো অসুবিধা হবে না। এখানে দুটো মাধ্যম দেখাচ্ছে, একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আলোক রশ্মিটা এই কোথায় থেকে এই চোখে ধরা পড়বে সেটা আমরা বুঝতে পারতেছি। যেহেতু মাছ পানিতে থাকে, দর্শক দেখবে এই জায়গা থেকে দেখবে। সুতরাং আলোটা প্রতিফলিত হবে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে। এই জন্য তীরটা আমি কিভাবে দিচ্ছি, এখানে তীরটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা তীরটা কিভাবে দিই। তো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মিটা প্রবেশ করবে। আপাতন বিন্দু, এটা আপাতন বিন্দু বরাবর একটা কি আঁকা হলো, অবিলম্ব আঁকা হলো। অবিলম্বটা আপাতন বিন্দু দিয়ে আরেকটা রশ্মি, এটা হচ্ছে মাছের প্রকৃত অবস্থান। গণমাধ্যমে মাছের প্রকৃত অবস্থান। এখন আলোক রশ্মিটা কোথায়, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে চলে গেল এবং দর্শকের চোখে ধরা পড়ল। তাহলে দর্শক মাছের বিম্বটা দেখতেছে কিভাবে, মাছের বিম্বটা দেখতেছে সে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে
আলোক রশ্মিটা দিক পরিবর্তনের ফলে দেখতেছে। তাহলে সে যেহেতু আলোক রশ্মি আমরা জানি কি তোমাদের আগের বিষয়গুলো, আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আপাতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে কোনটা বড় হয়? প্রতিসরণ কোণ আপাতন কোণের চেয়ে বড়। বুঝছো? এভাবে এভাবে আসলে এই ঘন মাধ্যম থেকে এই হালকা মাধ্যমে এই দর্শকের চোখে মাছটা ধরা পড়তেছে। এখানে আপাতন কোণ আ এবং প্রতিসরণ কোণ আর। তোমরা গতদিন ক্লাসে আমি ভালো করে বুঝিয়েছি। তাহলে এখানে প্রতিসরণ কোণ আপাতন কোণের চাইতে বড়, যেহেতু অবিলম্ব থেকে প্রতিসরণ কোণটা দূরে সরে যাচ্ছে। এরপরে তোমরা দেখো, কিন্তু লোকটা মাছটা দেখতেছে এই অবস্থানে দেখতেছে না। আলোক রশ্মিটা সোজা বরাবর একটা রশ্মি আমরা আঁকলাম, আঁকার পরে এই যে লাল রঙের যে রশ্মিটা, এটা হচ্ছে এই জায়গায় লোকটা মাছটা দেখতেছে, ঠিক একদম সরল রেখা বরাবর। এই রেখা বরাবর মাছটা দেখতেছে, কিন্তু মাছটা প্রকৃত অবস্থান এটা নয়, এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। মাছটার প্রকৃত অবস্থান আরেকটু নিচে। বুঝতে পেরেছ? তাহলে আমরা বুঝতে পেরেছি যে মাছটার প্রকৃত অবস্থান এবং অবাস্তব অবস্থানের পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি। মাছটার প্রকৃত অবস্থান, লোকটা মাছটা যেভাবে দেখতেছে তার থেকে আরো নিচে, তার থেকে আরো নিচে এবং দূরে অবস্থিত। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে মাছ শিকার করতে গেলে কোন পন্থায় মাছটা শিকার করা প্রয়োজন। এবার একটু দেখো, এখানে সেম অবস্থা অন্যভাবে দেখাচ্ছে আলোক প্রতিসরণের অবস্থা। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলোক রশ্মি লোকটার চোখে, এটা অবিলম্ব আঁকলাম, আপাতন কোণের অপেক্ষা প্রতিসরণ কোণটা বড় দেখাচ্ছি আমি। এখন লোকটা দেখতেছে মাছটা কোথায়? মাছটা দেখতেছে এই জায়গায়, মাছটা দেখতেছে এই জায়গায়, কিন্তু মাছটার প্রকৃত অবস্থান আরেকটু নিচে এবং দূরে। এটা হচ্ছে আলোর প্রতিসরণের এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের একটা ঘটনা। ঠিক আছে? আলোক রশ্মি গণমাধ্যম থেকে যখন, অর্থাৎ তরল মাধ্যম থেকে যাওয়ার সময় আলোক রশ্মি দিক পরিবর্তন করে, সেজন্য মাছটিকে একটু উপরে দেখা যাচ্ছে। অর্থাৎ তোমরা খেয়াল রাখবা, যখন চিত্র আঁকবে প্রথমে অবাস্তবটা একদম সোজা করে এঁকে ফেলবা। অবাস্তবটা যেটা মাছটা লোকটা দেখতেছে সেটা সোজা করে এঁকে ফেলবা, আর যেটা প্রকৃত অবস্থান সেটা এখান থেকে একটু নিচে করে এঁকে এটা আপাতন কোণ দিবে। তারপরে তোমরা জ্যামিতিকভাবে ব্যাখ্যা করতে পারবে। এবার তোমরা একটু দেখো, তুমি যদি ট্যাটা দিয়ে বা কোষ দিয়ে মাছ শিকার করো, তাহলে মাছ ধরতে চাও, তাহলে এটি কোথায় মারতে হবে? মাছটা তুমি দেখতেছো কোথায়? তুমি দেখতেছো এখানে, কিন্তু মাছটা কোথায় বলো তো? মাছটা আরেকটু নিচে, এই জায়গায় করে মাছটা থাকবে, মাছটা এই জায়গায় করে থাকবে। তাহলে তোমার আরেকটু নিচে করে কোষটা মারতে হবে, তাহলে মাছটা মারা যাবে। এসো আমরা ভিডিওটা দেখি।
একটা লোক ওই যে পেন্সিলটা দেখতেছে, পেন্সিলটা কিভাবে দেখছে, পেন্সিলটা আসলে পেন্সিলটার প্রকৃত অবস্থান আমরা দেখতেছি আরো নিচে, কিন্তু লোকটা দেখতেছে পেন্সিলটা কোথায়, আর একটু উপরের দিকে। আমাদের চিত্র অনুযায়ী এবং ব্যাখ্যা অনুযায়ী আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আর একটু উপরের দিকে সে দেখতেছে। এখানে মাছগুলো দেখো, এখানে দেখো একটা মানুষ দেখতেছে। এখন সে এই যে মাছটাকে সে দেখতেছে, এখানে ডাবল চিত্র দিয়ে, আগে আমরা সিঙ্গেল চিত্র দিছি, এখানে তার একটা মানুষের যেহেতু দুটো চোখ, এই দুটো চোখ দিয়ে সে এই এখানে আপাতন বিন্দু আঁকছি বিভেদ তল বরাবর, দুটো চোখ দিয়ে যেহেতু সে দেখতেছে, এই এখন তার দেখাটা, মাছের দেখাটা কোথায়, মাছটার প্রকৃত অবস্থান কোথায় এবং এই মাছটার অবাস্তব অবস্থান কোথায়, এবার বলো তোমরা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, মাছটার প্রকৃত অবস্থান হচ্ছে আরো নিচে, অনেক নিচে, এখান থেকে একটু পর্যন্ত মাছটার প্রকৃত অবস্থান হচ্ছে আরো নিচে। আর অবাস্তব অবস্থান কোথায়, অবাস্তব অবস্থান যেখানে মাছটা লোকটা দেখতে পাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে মাছটার আসল অবস্থান নয়। আসল অবস্থান হচ্ছে কি আরো নিচে এবং দূরে। তাহলে সুতরাং তোমরা বুঝতে পারছো এই গঠন অনুযায়ী আমরা অনেক কিছু বাস্তবে ব্যাখ্যা করতে পারি। বর্ষাকালে যখন পুকুরে ঘাট ডুবে যায়, তখন আমরা পুকুরে সিঁড়ি ঘাটে পা রাখতে গিয়ে একটু খুব সাবধানে পা রাখতে হয়। কারণ কি, সিঁড়িঘাটটা প্রকৃতপক্ষে আমরা যেখানে দেখতেছি ওই জায়গায় না, এটা আরো নিচে। অনেক সময় আমরা সেন্ট মার্টিন দ্বীপে প্রবালস করে যখন হাঁটতে যাই, তখন আমরা একই অবস্থা দেখতে পাই। মাছের অবস্থান ভিন্ন হওয়ার কারণ কি এবং কেন তোমরা নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে। এটা আমাদের উচ্চতর দক্ষতা প্রশ্ন হিসেবে আসবে। তোমরা এখানে কিছু জ্যামিতিক ব্যাখ্যা দিতে হবে। এই ক্যামেরার আলোচনাটা, চক্ষু, ক্যামেরা, পেরিস্কোপ এবং এই আলোচনাটা আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। ঠিক আছে, আজকে আমরা তোমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করব। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা ব্যাখ্যার জন্য আমি একটা সফটওয়্যারের সাহায্য নিব, তাহলে তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবে। এই সফটওয়্যারটা দিয়ে আমি, দেখো তোমাদের আমি বোঝার সুবিধার্থে আগে একটু করে দেখিয়েছিলাম। এই সফটওয়্যারটার মধ্যে কিন্তু এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। তো পূর্ণ অভ্যন্তরীণের ঘটনাটা হচ্ছে যে আলোকরশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। তোমাদের বইয়ে একটা চিত্র আছে পূর্ণ অভ্যন্তরীণ, ওই চিত্রটাই আমি এখানে আঁকার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো, এই যে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে এই যে টর্চের আলোটা ফেললো, আমি দেখাই তোমাদের। এখানে বিভেদ তল আপাতন বিন্দু ধরলাম,
বিভব তল আমরা এক্স ও এক্স প্রাইম ধরলাম এবং একটা অবিলম্ব আঁকলাম আমরা এন এন প্রাইম একটা অবিলম্ব আঁকলাম। এখন আলোক রশ্মিটা তোমার আলোক রশ্মিটা আমি আমরা এই আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ এগুলো দেখাবো। গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মিটা যাবে। তোমরা দেখো আমি তিনটা রশ্মি নেব। তোমরা জানো এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই যে আপাতন কোণ এখানে 33 ডিগ্রি দেখা যাচ্ছে আর প্রতিসরণ কোণ দেখা যাচ্ছে 47 ডিগ্রি। অর্থাৎ আমরা বুঝতে পারি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি আলোক রশ্মি প্রবেশ করে তাহলে প্রতিসরণ কোণ আপাতন কোণের চেয়ে বড়। প্রতিসরণ কোণ আপাতন কোণের চেয়ে বড়। এখানে আমি তিন ক্ষেত্রে আপাতন কোণে তোমাদের এই চিত্রকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে এই জায়গায় আমি একটা আপাতন কোণ নিলাম। আপাতন কোণটা দেখো তোমরা, আপাতন কোণটা 34 ডিগ্রির কাছাকাছি আছে। তাহলে আমি একটু আঁকি। আপাতন কোণটা তোমাদের বোঝার জন্য আমি সফটওয়্যারটা এখন সরি একটু ডিস্টার্ব করলাম। তো আমরা এখন দেখতেছি এই যে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণটাও আমি আঁকছি, তোমরা একটু দেখো। তোমরা দেখতে পাচ্ছ আপাতন কোণ 34 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ হচ্ছে কত, 49 ডিগ্রি। তাহলে আপাতন চাইতে প্রতিসরণ কোণটা বড়। এবার আমি আলোক রশ্মিটার তীরগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলোক রশ্মিটা কোথায় যাচ্ছে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। এবার আমি রশ্মিটা এমন ভাবে নিব যে তোমরা একটু খেয়াল করো, এটা আলোক রশ্মিটা আমি আরেকটা জায়গায় নিচ্ছি। ও কিউ পথে একটা আপাতন কোণ নিছি, কোন পথে, ও কিউ পথে। আর প্রতিসরণ কোণটা আমি নিয়েছি একেবারে অবিলম্ব বরাবর, সরি বিভব তল বরাবর, OX বিভব তল বরাবর। তাহলে প্রতিসরণ কোণটা কত ডিগ্রি তোমরা বুঝতে পারতেছো, আমি সিম্বলটা দিলেই বুঝতে পারতেছো। প্রতিসরণ কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি বরাবর তাহলে এখানে আপাতন কোণ আমি দেখতে পাচ্ছি, এখানে সফটওয়্যারে দেখা যাচ্ছে আপাতন কোণটা প্রায় 48 ডিগ্রির কাছাকাছি। এবং 48 ডিগ্রি যদি আপাতন কোণ হয়, প্রতিসরণ কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আরেকটা অ্যাঙ্গেলে আমি দেখাচ্ছি। আমার আলোটা আমি আরেকটা অ্যাঙ্গেলে দেখাচ্ছি। তিনটা অ্যাঙ্গেলে তোমাদের বইতে দেখাইছে। এখন এই অ্যাঙ্গেলে আমি আঁকতেছি আর বিন্দুতে। এখন এই আপাতন কোণটা 65 ডিগ্রি, এটাও 65 ডিগ্রি, এটাও 65 ডিগ্রি। তাহলে এখানে তিন ক্ষেত্রে আমরা কোণ আঁকছি।
এই কোণগুলোর আমরা ব্যাখ্যাটা দেব। 3 ক্ষেত্রে আমরা কোণটা আঁকছি এবং আলোগুলো ফেলেছি টর্চের মাধ্যমে, তোমরা দেখছো। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটা আমাদের বুঝাইতে হবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময়। এখন দেখো, আমরা প্রথম আলোক রশ্মিটা আমরা ব্যাখ্যা করি। প্রথম আলোক রশ্মিটা আমি তোমাদের সুবিধার্থে আবার আনছি। প্রথম আলোক রশ্মিটা এভাবে ছিল। প্রথম আলোক রশ্মিটা আমরা দেখতে পাচ্ছি এই আপাতন কোণ হচ্ছে, একটা লিস্ট আমি লিখে ফেললে ভালো হবে। আপাতন কোণ আর প্রতিসরণ কোণ। এখন দেখো, আপাতন কোণ আমরা যখন পি আপাতন কোণ আমরা আপাতন কোণ তোমরা দেখো এখানে পি ও এন হচ্ছে আপাতন কোণ, যেটা আমি সফটওয়্যারের মাধ্যমে দেখাইলাম কত 37 ডিগ্রি। ঠিক আছে, এটার জন্য আমরা যে কোণটা পেয়েছি সেটা হচ্ছে, সেই প্রতিসরণ কোণটা হচ্ছে কি এন প্রাইম ও পি প্রাইম। এটা আমরা তোমাদের দেখাইছি কত 49 ডিগ্রি। আরেকটা অবস্থানে, এটা হচ্ছে 1 নম্বর অবস্থানে। তারপর 2 নম্বর অবস্থানে, 2 নম্বর অবস্থানে আমি দেখাচ্ছি। দেখো, ও কিউ রেখাটাকে আমি এমন ভাবে রশ্মিটা ফেলেছি, আসসালামু আলাইকুম। এখন আপাতন কোণ আমরা দেখলাম, আপাতন কোণের সাইডে প্রতিসরণ কোণ বড়। দ্বিতীয় ক্ষেত্রে প্রতিসরণ কোণ আমি ইচ্ছে করেই কত ডিগ্রি নিছি, এক্স ও এক্স প্রাইম, সরি এন প্রাইম ও এক্স বরাবর আমি এটা ইচ্ছে করেই 90 ডিগ্রি নিছি প্রতিসরণ কোণটা, যার জন্য আমি একটা আপাতন কোণ পাবো। সেই আপাতন কোণটা হচ্ছে কিউ ও এন। কিউ ও এন, এখানে আমার সফটওয়্যারে এটা শো করতেছে 48 ডিগ্রি। এবার তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপাতন কোণটা আরো বড়র দিকে নিয়ে গেছি, সেটা আপাতন কোণটা আমরা দেখাচ্ছি 3 নম্বরে কত, সেটা হচ্ছে এটা আর দিলাম, আর ও এন কোণ, এবং এটার মানটা আমাদের সফটওয়্যারে শো করছে 45 ডিগ্রি। এটার জন্য যে প্রতিসরণ কোণটা পাবো আমরা, না এটার জন্য আমরা প্রতিসরণ কোণ পাবো না। এটা হচ্ছে এই একের মাধ্যমে রশ্মিটা চলে আসছে, এটা প্রতিফলন কোণ হবে। তাহলে এটার মাধ্যমে আমরা একটা প্রতিফলন কোণ পাচ্ছি। প্রতিফলন কোণের মানটা হবে এরকম, এন ও আর প্রাইম সমান 65 ডিগ্রি। তাহলে তোমরা এখন বুঝতে পারতেছো যে প্রথমবার, এখন আমি
বিষয়টা ব্যাখ্যা করে দেখা যাচ্ছি। প্রথমবারে আমি দেখলাম আপাতন কোণ 37 ডিগ্রি PON এবং প্রতিসরণ কোণ N' ও P' 59 ডিগ্রি। এখন এই দুটো কোণের মধ্যে প্রতিসরণ কোণটা বড়, আপাতন কোণটা ছোট, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে। দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখাচ্ছি তোমাদের, প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি নিছি। প্রতিসরণ কোণটা আমি 90 ডিগ্রি কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছি। আবার দেখাচ্ছি তোমাদের, ডিগ্রি প্রতিসরণ কোণটা আমি 90 ডিগ্রি নিছি। প্রতিসরণ 90 ডিগ্রির জন্য আমি এই 8টা আপাতন কোণ পাইছি, কিউ এই এন আপাতন, এটা 48 ডিগ্রি আমাদের সফটওয়্যার বলছে। এটাকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। তাহলে সংকট কোণ বা ক্রান্তি কোণ কাকে বলে তোমরা বলো তো দেখি। অর্থাৎ যে আপাতন কোণের জন্য, এগুলো তিনটাই আপাতন কোণ, যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি পাওয়া যায়। 2 নম্বরে দেখো, যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি পাওয়া যায় সে আপাতন কোণকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। এক্ষেত্রে খেয়াল রাখবা, এই প্রতিসরণ কোণ সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হতে পারবে। প্রতিসরণ কোণ সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হতে পারবে। এটার একটা প্রমাণ হচ্ছে এটা, এইটুক পর্যন্ত আসলে প্রতিসরণ কোণ। এরপরে যদি আসে সেটা হবে যে প্রতিফলন কোণ। 3 নম্বর এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিসরণ এতটুকু পর্যন্ত ছিল। অর্থাৎ এই আমরা দেখাচ্ছি, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রির জন্য আপাতন কোণ যেটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে সংকট কোণ। এই সংকট কোণকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করি। এখানে আমি থিটা সিটা এভাবে দেখাচ্ছি, থিটা সি দ্বারা প্রকাশ করে। অনেক সময় নোটে থিটা সি দেয়, স্টুডেন্টরা বুঝে না, সেটা আমি থিটা সিটা দিয়ে দিলাম সংকট কোণকে। এরপরে আপাতন কোণের মান বাড়তে থাকে। এই যে অবস্থা থেকে আপাতন কোণ মান বেড়ে, তোমরা খেয়াল রাখবা, আপাতন কোণ মান যত বাড়ে প্রতিসরণ কোণের মান বাড়তে বাড়তে একেবারে 90 ডিগ্রি পর্যন্ত হলে প্রতিসরণ কোণ আর পাওয়া যাবে না। এরপরে আপাতন কোণ যদি বাড়তে থাকে, বাড়তে প্রতিসরণ কোণ পাওয়া যাবে, প্রতিসরণ কোণ আর পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে প্রতিফলন কোণ। তাহলে আপাতন কোণ এই যে এখানে এই অবস্থায় যখন আপাতন কোণ কত পাওয়া গেল, 48 ডিগ্রি পাওয়া গেল, এটার থেকে আপাতন কোণ আবার বাড়তে থাকে, বাড়তে এখানে 65 ডিগ্রিতে আপাতন কোণ চলে আসলো এই জায়গায়। তখন আমি প্রতিফলন কোণ পেলাম। এটা পূর্ণ বন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা। প্রতিফলন কোণটা হচ্ছে যে N O R'। এই প্রতিফলন কোণে মানটা আপাতন কোণের মানের সমান 65 আমি লিখেছি, তোমরা দেখো। এটাই হচ্ছে আমাদের পূর্ণ বন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা। এভাবে তোমরা আপাতন কোণ যখন সংকট কোণের চেয়ে কি হয়ে যায়, এটা সংকট কোণ, এই অবস্থায় সংকট কোণ, এই সংকট কোণের চাইতে যখন আপাতন কোণটা আরো বড় করব তখন আর প্রতিসরণ কোণ উৎপন্ন করবে না। তখন তোমরা দেখো রশ্মিটা আবার কোথায়, এটা প্রতিফলন করে কোথায়, পুনরায় ঘন মাধ্যমে চলে আসছে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সাধারণ প্রতিফলনের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সাধারণ প্রতিফলনের মধ্যে মৌলিক পার্থক্যটা হলো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সাধারণ প্রতিফলনের মধ্যে মৌলিক পার্থক্যটা হচ্ছে, পূর্ণ অভ্যন্তরীণের সময় আলোক রশ্মিটি সম্পূর্ণ একের মাধ্যমে প্রতিফলিত হয়, সম্পূর্ণ আলো একের মাধ্যমে প্রতিফলিত হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সময়। কিন্তু সাধারণ প্রতিফলনের সময়, সাধারণ প্রতিফলন যেটা আমরা গত ক্লাসে তোমাদের করাইছি,
এই সাধারণ প্রতিফলনের সময় আমরা দেখতে পাই যে কিছু আলো, এই যে বিবর্তন বা আয়না আছে, কিছু আলো আয়নার পিছনের দিকে প্রতিসরিত হয়ে যায়, কিছু আলো আয়নার পিছনের দিকে প্রতিসরণ হয়ে যায়, এটা হচ্ছে সাধারণ প্রতিফলন। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা হচ্ছে এই আলোগুলো, এই যে আলোটা সম্পূর্ণটাই একই মাধ্যমে প্রতিফলিত হয়। বুঝে গেছে সবার? তোমরা চিত্রটা আরেকটু ভালো করে বুঝে নাও, আমি মুছে ফেলবো। এখন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা বাস্তব কয়েকটা কাজে আমি একদিন স্কুলে যাচ্ছিলাম সাইকেলে করে। তো সাইকেলে করে যখন স্কুলে যাচ্ছিলাম, আমি একটা গ্রামের কালভার্টে অর্থাৎ একটা ব্রিজের উপর দাঁড়াইয়া দেখতেছিলাম যে রাস্তার পাশে পানি দেখা যাচ্ছে। বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, রাস্তার পাশে পানি দেখা যাচ্ছে, কিন্তু আমি সাইকেলটা দাঁড়িয়ে তখন আমি বুঝতে পারি নাই, তখন আমি এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাখ্যাটা আমি জানি না, তখন আমি হয়তো নিচে 6-7 ক্লাসে পড়ছিলাম। তো আমি সাইকেল নিয়ে দাঁড়ানোর পরে আমি দেখছি যে ওই জায়গায় পানিটা নাই। তো ওই জায়গার মধ্যে গাছের ছায়াটা আমি কিভাবে দেখলাম? পরবর্তী যখন আমি 9-10 উঠলাম কিংবা কলেজে পড়তেছি, তখন আমি বুঝতে পারতেছি ওই ঘটনাটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণের ঘটনা। অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে যখন কড়া রোদ আসলো, তখন বায়ুস্তরের মধ্যে এই একটা ঘন বায়ুস্তর হয়ে গেছে, একটা হালকা বায়ুস্তর হয়েছে। তোমরা জানো সূর্যের আলো পড়লে ভূপৃষ্ঠের কিছু অংশ কি হয়, উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে দুটো মাধ্যমের মধ্যে ডিফারেন্স দেখা যায়। একদম ভূপৃষ্ঠের কাছাকাছি মাধ্যমটা হালকা হয়ে যায়, উপরের মাধ্যমটা ঘন হয়ে যায়। ঘন হয়ে যাওয়ার কারণে আমার দূরে থেকে এই মনে হয়েছিল যে আসলে গাছের ছায়াটা পড়ছে, ঠিক আছে। কিন্তু আমি কাছে গিয়ে দেখি যে আসলে এখানে কোনো রাস্তার মধ্যে পানি নাই। এখানে আসলে হচ্ছে বায়ুস্তর মানে উত্তপ্ত হওয়ার পরে দুটো মাধ্যমের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটার নামটা হচ্ছে মরীচিকা। বেদুইন যখন এই মরুপথে হাঁটা শুরু করে, তখন সে মাঝপথে গিয়ে পানির তৃষ্ণা যখন পায়, সামনেই সে মনে করে যে সরোবর বা পানির স্তর দেখা যায়। এই বিষয়টা আমি তোমাদের এখন ব্যাখ্যা করে দেখাবো সামনে। এখন তোমাদের পূর্ণ অভ্যন্তরীণের এই যে প্রতিফলনের শর্তগুলো আমি একটু লিখে দিচ্ছি। শর্ত 1, প্রথম শর্তটা হচ্ছে দেখি, 1 নম্বর শর্তটা হচ্ছে যে এই আলোটা যেতে হবে, আলো প্রতিফলিত হবে, আলো প্রতিসরিত হবে, আলো দিক পরিবর্তন করবে। লিখি, আলো দিক পরিবর্তন করবে ঘন থেকে হালকা মাধ্যমে। অর্থাৎ এই ঘটনাটা ঘটবে ঘন থেকে হালকা মাধ্যমে। 2, এখানে দেখতে পাচ্ছ এখানে 3টা আপাতন কোণ আছে। এটা হচ্ছে সংকট কোণের যে সৃষ্টি করছে সেটা আপাতন কোণ, ঠিক আছে। আর এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণের ঘটনাটা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটা। তাহলে সংকট কোণ এটা হচ্ছে এই রশ্মিটার জন্য আরো পথে, এটা আরো প্রাইম, আরো পথে গিয়ে আরো প্রাইমে গেছে। এই সংকট কোণের চাইতে এর 3টা আপাতন কোণ, একটা 48, একটা 37, একটা 65 ডিগ্রি। এখানে এই সংকট কোণের চাইতে এই আপাতন কোণটা কি হবে, বড় হবে। অর্থাৎ এখানে যে আপাতন কোণটা পাবো আমরা, এই আপাতন কোণ সংকট কোণের চাইতে বড় হবে। আপাতন কোণ
সংকট কোণের চাইতে বড় হবে। এই দুটোই হচ্ছে পূর্ণবর্গের প্রতিফলন হওয়ার শর্ত। অর্থাৎ আলোর দিক পরিবর্তনটা ঘটবে কোথায় থেকে? গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে। আর আলো যখন রিফ্লেক্ট করবে তখন এই রিফ্লেক্ট করার যে ঘটনাটা সেটা সংকট কোণের চেয়ে এই আপাতন কোণটা কি হবে? বড় হতে হবে। অর্থাৎ আপাতন কোণটা যদি ছোট হয়, অর্থাৎ সংকট কোণের চেয়ে যদি ছোট হয়, তাহলে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না, এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটানোর জন্য আপাতন কোণটা সংকট কোণের চাইতে বড় হতে হবে। তাহলে এইভাবে আলোক রশ্মি আমরা বুঝতে পারছি আলোক রশ্মি দিক পরিবর্তনের সময় গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ফলে কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমি আবার বলছি, আগের ঘটনাগুলো আমার লাগবে, সেই জন্য আমি বারবার করে তোমাদের আলোচনা করছি। আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। যেমন এখানে 37-এর পরে 49 ছিল, আবার 48-এর পরে ছিল 90। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা এই যে মরীচিকার ঘটনাটা কিভাবে আমরা পূর্ণ প্রতিফলনের ঘটনার মাধ্যমে আমরা মরীচিকাটা দেখতে পাই। ওই যে আমার স্কুলে যাওয়ার যে ঘটনাটা যে আমি দেখতে পাইলাম, সেটাই তোমাদের আমি একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতেছি। মনে করো এটা একটা মরুভূমির রাস্তায় এখানে উটের উপর একটা বেদুইন, কি হচ্ছে? একটা উটের উপর একটা বেদুইন বসে আছে। সে পানির তৃষ্ণা পেয়েছে তার। এখন সে এই জায়গায় একটা গাছ দেখতে পেল, খেজুর গাছ। এখন সে খেজুর গাছের উল্টো একটা প্রতিবিম্ব একই রকম সে নিচে দেখতে পেল। সে মনে করছে নিশ্চয় এখানে কি আছে? নিশ্চয় এখানে পানি আছে। এখন সেটা কিভাবে দেখতে পেল? সে মরুভূমিতে সূর্য উত্তপ্ত হয়, এখানে সূর্য উত্তপ্ত হওয়ার ঘটনাটা বিরাজ করে। সূর্যের আলো, যে আলো ছাড়া এগুলো আলোকীয় ঘটনা, আলো ছাড়া এগুলো সম্ভব না। এখন লোকটা যখন গাছটা দেখতে পেল উল্টো প্রতিবিম্ব, মনে হচ্ছে তার এখানে পানি আছে। এটা কিভাবে হয়েছে? ঘটনাটা ঠিক এভাবে হয়। এখানে সূর্যের আলো পড়ার ফলে এখানে বায়ু স্তরটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার পরে এখানে ভূপৃষ্ঠের কাছাকাছি দুটো স্তরে বিভক্ত হয়। মরীচিকা ব্যাখ্যাটা আমি এভাবে দিব। এই মরীচিকাটা, এই যে গাছটা, সে যে ছায়াটা দেখছে, সে গাছটার ছায়াটা, আমি এই যে ভূপৃষ্ঠে বায়ুস্তর উত্তপ্ত হওয়ার ফলে এখানে দুটো মাধ্যমের সৃষ্টি হয়ে যায়। দুটো মাধ্যম মানে একটা মাধ্যম হয়ে যায় হালকা, আর একটা মাধ্যম হয়ে যায় ঘন। অর্থাৎ নিচের স্তরটা, যেহেতু ভূপৃষ্ঠের নিচের স্তরটা যদি বেশি উত্তপ্ত হয় এটা হালকা হয়ে যাবে। এখন আর তার উপর স্তরটা ক্রমাগতভাবে ঘন থাকবে, এটা আমরা জানি। এখান থেকে যত উপর উঠবে, ভূপৃষ্ঠ থেকে যত উপর উঠবে তত বায়ুস্তর এই
একটু একটু ঘন থাকবে, কি জন্য? সূর্যের তাপে নিচের স্তরটা উত্তপ্ত বেশি হয়। এখন এই যে বেদুইন এই যে গাছটা দেখতেছে, আলোটা আমরা জানি গণমাধ্যম থেকে আলোটা প্রবেশ করছে। তোমরা দেখো কিছুক্ষণ আগে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে ঘটনাটা আমি দেখাইছি, ওই ঘটনাটা গণমাধ্যম থেকে আলোটা প্রবেশ করার সময় ঘটনাগুলো ঘটছে। তো এখনো আলোটা কিন্তু গণমাধ্যম থেকে প্রবেশ করলো, বিভেদ কল্পনা করতে পারি আমরা এই জায়গায়। এখন দেখো আলোটা এই আমরা এই জায়গায়, এখন আলোটা দেখো এখানে এসে বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যাচ্ছে? বেঁকে দর্শক বরাবর, বেদুইন বরাবর চলে যাচ্ছে। বেদুইন চোখে দেখতে পাচ্ছে গাছের ছবিটা। অর্থাৎ আমি বলতেছি গণমাধ্যম থেকে আলোটা যখন হালকা মাধ্যমে প্রবেশ করছে, গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোটা প্রবেশ করছে, তখন আলোক রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনায় দেখছি, একদম শেষে গিয়ে তোমাদের বারবার করে বলছি যে এটা তোমাদের মনে রাখতে হবে, যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলোটা প্রবেশ করবে, তখন আলোটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দূরে সরে গিয়ে এই যে এভাবে, এই যে অবিলম্ব আঁকলাম, এটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে, আবার দিলাম, আবার অবিলম্ব থেকে আবার দূরে সরে গেল, প্রতিসরিত হতে হতে। তো প্রতিসরিত হতে হতে আলোটা অবিলম্ব থেকে দূরে সরতে সরতে বাড়তে 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 একটা কার্ভের মতো হয়ে যায়। বাড়তে 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 আলোটা বেঁকে একেবারে একটা কার্ভের মতো হয়ে দর্শকের চোখে ধরা পড়ে। ঠিক আছে? আবার ঠিক যেহেতু এখানে আলোকীয় ঘটনা ঘটতেছে, এই দর্শকের বিপরীত দিকে আরেকটা আলোক রশ্মি গাছের প্রতিবিম্ব সৃষ্টি করছে, যেটা উল্টো প্রতিবিম্ব, যেটাকে বলা হয় উল্টো প্রতিবিম্ব। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আলোক রশ্মি প্রতিসরণ হয় দিক পরিবর্তনের ফলে, আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো এই ঘটনাটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। আলোক রশ্মিটা যখন বাড়তে বাড়তে প্রতিসরিত হতে হতে একটা কার্ভ সৃষ্টি করে, তখন এটার একটা ইমেজ সৃষ্টি হয় তার চোখে, উল্টো প্রতিবিম্ব। কারণ এটা সৃষ্টি হয় এখানে দুটো মাধ্যম হয়ে যায়, একটা ঘন মাধ্যম আর একটা হালকা মাধ্যম। এখানে দুটো মাধ্যম হওয়ার ফলে সে একটা মাধ্যমে দেখতেছে আলোক রশ্মিটা, একটা মাধ্যমে সে গাছটা দেখতেছে সরাসরি বায়ুতে, আর একটা মাধ্যম সে এখানে দেখতেছে যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম হয়ে আবার ঘন মাধ্যমে যে ফিরে আসা, সেই বিষয়টা সে উল্টো প্রতিবিম্ব সৃষ্টি করতেছে তার চোখে। এখন বেদুইন যখন হেঁটে যে সামনে আসতেছে, তখন এই যত সামনে যাচ্ছে তখন তার স্পষ্ট হচ্ছে যে আসলে নিচে এখানে পানি বলতে কিছু নাই। তো গরমের দিনে আমরা এই উত্তপ্ত বায়ুস্তরে আমরা এই ধরনের মরীচিকা দেখতে পাওয়া যায়। এটা একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। ঠিক যেভাবে আমি স্কুলে যাওয়ার সময় বৃষ্টির পরে রাস্তায় পানি জমে থাকতে দেখছিলাম, আসলে এটা পানি ছিল না, এটা হচ্ছিল উত্তপ্ত ভূপৃষ্ঠের কাছাকাছি উত্তপ্ত হালকা একটা বায়ুস্তর ছিল, যেটা আমার দৃষ্টিভ্রম ছিল। অর্থাৎ আমার চোখের দেখার মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা ছিল। তো তোমরা আশা করি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটা বুঝতে পেরেছ। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা কাজে লাগিয়ে এখন অপটিক্যাল ফাইবার, আমাদের সভ্যতার যে একেবারে সবচেয়ে আধুনিক একটা তথ্য প্রযুক্তির যে মিডিয়া কেবলগুলো এই ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারও কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনার ফলে
এই সৃষ্টি হচ্ছে। অপটিক্যাল ফাইবারে তোমাদের এই যে কাজগুলো আছে, এই কাজগুলো কি হয় এভাবে থাকে অপটিক্যাল ফাইবারের মধ্যে। তো আলো যখন প্রবেশ করে ওই কাঁচের মধ্যেই কি হয়, ওই কাঁচের মধ্যে বারবার কি হয়, আলোগুলো প্রতিফলন ঘটে। কাঁচের মধ্যে বারবার প্রতিফলন ঘটে, এই কাঁচের মধ্যে দিয়ে, এগুলো সরু কাঁচ নয়। অপটিক্যাল ফাইবার ও তো চুলের মতো একেবারে সরু কাঁচ নয়, এবং এগুলোর মধ্যে দিয়ে যখন আলো প্রবেশ করে তখন আলোটা কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অপর প্রান্তে বেরিয়ে আসে। অপটিক্যাল ফাইবারও একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাখ্যার মাধ্যমে এটা তৈরি করা হয়। আর হীরার ক্রান্তিকোণ 24 ডিগ্রি। হীরার ক্রান্তিকোণ 24 ডিগ্রি। হীরা উপর যখন আলো পড়ে তখন আলোটা প্রতিসরিত হয় কত, 90 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়। তখন সংকট কোণ পাওয়া যায় 24 ডিগ্রি। অর্থাৎ হীরার মধ্যে যখন আলো পড়ে আলোটা চকচক করবে, হীরার ওই পাথরের মধ্যেই তখন ওই আলোটা চকচক করবে। তার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটাও একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। অর্থাৎ এই হীরার মধ্যে সংকট কোণ সৃষ্টি করছে 24 ডিগ্রি, এবং যার দরুন এটার প্রতিসরণ কোণ 90 ডিগ্রি পাওয়া যায়। অর্থাৎ এটার আপাতন কোণ যদি 24 ডিগ্রি থেকে, এটা একটা আপাতন কোণ, এই আপাতন কোণকে সংকট কোণ বলে। এই আপাতন কোণটা যদি 24 ডিগ্রি থেকে বড় হয়, অর্থাৎ সংকট কোণের চাইতে বড় হয়, তখন হীরার মধ্যে ওই চকচকে অবস্থাটা আর দেখতে পাওয়া যাবে না। তো ধন্যবাদ সকলকে, সকল শিক্ষার্থীদেরকে কতটুকু বুঝাতে পারছি তোমরা মন্তব্য দিবে। অনেক ছাত্রছাত্রী আমাদের এই গ্রুপে ঢুকতে যদি অসুবিধা হয় আমাদের মেসেজ করবে, আর আমাদের ফেসবুকের ফ্রেন্ডের সাথে অ্যাড করে নিলে সম্ভবত ইনভাইট পাঠানো যাবে। আর আমাদের স্যার যেহেতু এটা পরিচালনা করেন, স্যার নিশ্চয়ই তোমাদের এই ফ্রেন্ড যেগুলো তোমরা পাঠাচ্ছ এগুলো নিশ্চয়ই স্যার অ্যাকসেপ্ট করবে। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমাদের আমার ইনবক্সে তোমরা মেসেজ করে জানাতে পারো। যাদের সমস্যা হয় দেখতে, তাদের সমস্যাগুলো সমাধান করে দেব, কিংবা আমি তোমাদেরকে ইনভাইট করে পাঠাবো। তোমাদের আগে কিন্তু আমার ফেসবুকের সাথে তোমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যেতে হবে, তাহলে তোমাদেরকে আমি ইনভাইট পাঠাতে পারবো। তো আশা করি তোমাদের এখানে আমরা 3টা জিনিস বুঝাইছি। একটা হচ্ছে মাছের যে আলো পড়ার ঘটনাটা, আর একটা তোমাদের দেখাইছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে জ্যামিতিক ব্যাখ্যাটা। এরপরে ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমরা যে মরীচিকার ব্যাখ্যাটা তোমাদেরকে জানাইছি। আশা করি এই বিষয়গুলো তোমরা যদি ভালো করে অবলোকন করো, তোমাদের পাঠ্য বইয়ের পড়াগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করার জন্য যথেষ্ট সহযোগিতা পাবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব মানব চক্ষুর কাজগুলো কীরকম, কিভাবে মানব চক্ষু ইমেজগুলো সৃষ্টি করে, এবং আমাদের প্রতিবিম্ব কিভাবে আমরা পাই, ওটার থেকে ওই যে আগের দিনে যে ফিল্ম তৈরি হতো, ক্যামেরার ফিল্মগুলো কিভাবে নেগেটিভ থেকে পজিটিভ হয়, পেরিস্কোপ কিভাবে তৈরি করে, এবং কিভাবে আমরা দেখতে পাই, এই বিষয়গুলো আলোচনা করব। তো তোমাদের একটা বাড়ির কাজ দিই। তোমাদের বাড়ির কাজটা হচ্ছে একজন শিকারী যখন পুকুরে মাছ ধরতে যাবে, তার মাছের বিভিন্ন অবস্থানের জ্যামিতিক ব্যাখ্যা তোমরা দিয়ে এটার বর্ণনা করবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।